জেলায় জেলায় ঘুরতে ঘুরতে এখন আমরা বহরমপুর আসা মানেই মুর্শিদাবাদ আর নবাবের জেলা, সেই সঙ্গে রাজনৈতিক ইতিহাসও দীর্ঘ। নবাবের জেলা যখন বললে, এটা সিরাজউদ্দৌলা শেষ নবাবের গড় ছিল, তারপরে গড় হলো কার? অধীর চৌধুরী। সেই গড়ে কি ক্ষয় ধরেছে জানি না আমরা, হতে পারে। লোকসভা ইলেকশন উইল বি দ্য টেস্ট। তো আমাদের রাজনীতিবিদ, বহরমপুরের রাজনীতিবিদ, মুর্শিদাবাদের রাজনীতিবিদ বিদ্যুৎ জনিদের সাথে কথা বলি আমরা, কথা বলে জানি। তাহলে জমুক তর্ক, দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। চলুন, নমস্কার, শুরু হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। আজকে আমরা মুর্শিদাবাদের বহরমপুর শহরে। পিউ, বহরমপুরে এসে আমরা কি নিয়ে কথা বলতে পারি? হাজারটা বিষয় রয়েছে, কিন্তু আমরা জানতে চাই ভোটের সন্ত্রাস থামবে কবে। চলুন, আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয়টা শুরু করি। একেবারে ডান দিকে রয়েছেন হুমায়ুন কবির, তৃণমূলের ভরতপুরের এমএলএ। তার পাশে রয়েছেন সুপম মুখার্জি, অধ্যাপক। তার পাশে রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, সিপিআইএম নেতা বদরুদ্দোজা খান। আমার ঠিক বাদিকে আছেন শিলাদিত্য হালদার, কংগ্রেস নেতা। ঠিক তারপরে আছেন অজয় অধিকারী, অধ্যাপক, এবং সবশেষে গৌরীশঙ্কর ঘোষ, এমএলএ, বিজেপি। আমি হুমায়ুন কবিরকে দিয়ে শুরু করব। সময় 2 মিনিট। ফার্স্ট রাউন্ডে ভোটের সন্ত্রাস থামবে কবে? আমরা যদি 2024-এ পার্লামেন্ট ইলেকশন হবে, ঠিক একইভাবে 2019-এ পার্লামেন্ট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল। আমরা পশ্চিম বাংলায় সেইভাবে কোনো সন্ত্রাসের সম্মুখীন হইনি। শান্তিপূর্ণভাবেই সেন্ট্রাল ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী সেখানে নির্বাচন হয়েছিল। আমিও সেখানে ক্যান্ডিডেট ছিলাম 11 মুর্শিদাবাদ কেন্দ্রে। স্বাভাবিকভাবেই আমার বাম পাশে যিনি আছেন বদরুদ্দোজা খান, তিনিও ক্যান্ডিডেট ছিলেন। স্বাভাবিকভাবে বলবো যে গরমাগর্মি বা ভোটের সন্ত্রাস, সেটা আগাম কোনো বার্তা দেওয়া যায় না, উচিত না। আমরা চাই যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা জনপ্রতিনিধি, আমরা সবাই চাই শান্তিপূর্ণভাবে ভারতবর্ষের ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী শান্তিপূর্ণভাবে ভারতবর্ষের যারা ভোটার বা ভোটার লিস্টের নাম রয়েছে তারা প্রত্যেকটা প্রিমিক্সে যাক, বুথ কেন্দ্রে যাক, এবং তারা শান্তিপূর্ণভাবে তাদের মতদান প্রকাশ করুক। কাজেই আমরা কোনো মতেই কোনো নির্বাচনে জোরপূর্বক বা কোনো সন্ত্রাসের পক্ষে না। জনগণের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে। আইন শৃঙ্খলার দায়িত্ব যাদের রয়েছে তারা শান্তিপূর্ণভাবে পশ্চিমবাংলার মানুষকে লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন। ভারতবর্ষের ইলেকশন কমিশন নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্স পর্যাপ্তক্রমে ডিপ্লয় করে মানুষের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত করবে। সময় শেষ, আমি আবার পরে শুনবো আপনার কথা। আমার ঠিক বাদিকে আছেন শিলাদিত্য বাবু, কংগ্রেস নেতা। আপনার সময় শুরু, 2 মিনিট। নমস্কার। আজকের যে বক্তব্য, ভোটের সন্ত্রাস, শুধু ভোট নয়, গোটা বাংলাতে সারা বছর প্রতিনিয়ত প্রতিদিনই সন্ত্রাস চলছে। কখনো দলাদলি, কখনো খুনোখুনি, প্রতিনিয়ত তোলাবাজি নিয়ে সন্ত্রাস চলছে। নির্বাচনকে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রহসনে পরিণত করেছেন। কয়েকদিন আগেই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই পঞ্চায়েত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা মানুষের মধ্যে আছে। খুনোখুনি, সন্ত্রাস, বুথ দখল, নমিনেশন বন্ধ থেকে শুরু করে বুথ দখল পর্যন্ত, শেষ পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাজে লাগিয়ে বিডিও এবং আইসি পুলিশকে কাজে লাগিয়ে সমস্ত গণনা ক্ষেত্রে সেখানে সরাসরি জেতার পরেও বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে। গোটা বাংলায় শুধু নির্বাচন নয়, নির্বাচনের সন্ত্রাস মানুষ দেখছে। প্রতিনিয়ত প্রতি বছর সন্ত্রাস মানুষ দেখতে পাচ্ছে। আগামী দিন নির্বাচনের সন্ত্রাসের অবসান ঘটবে, কারণ খুব তাড়াতাড়ি এই বাংলা থেকে তৃণমূলের অধঃপতন শুরু হবে, গোটা বাংলায় প্রমাণিত হবে। তাই সন্ত্রাসকে বন্ধ করতে হবে। এখানে সন্ত্রাস বাংলার প্রশাসন, বাংলার পুলিশ,
বাংলার নেতা মন্ত্রী সবাই একদিকে যেমন চোর আর একদিকে নির্বাচনে সন্ত্রাস করে নির্বাচনের বৈতরণী পার হয়। এখানে আইন শৃঙ্খলা প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছেন। সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে এখানে আটকে দেওয়া হয়। সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে প্রবেশ করার জন্য সমস্ত ফ্লেক্স পেস্টুন ছেড়ে দেওয়া হয়, প্রশাসন অনুমতি দেয় না। তাই বাংলায় আজকে গণতন্ত্র বিঘ্নিত, সন্ত্রাস ছাড়া বাংলায় আর কিছু নাই। আগামী দিন খুব তাড়াতাড়ি তৃণমূলের পতন এবং সন্ত্রাসের অবসান ঘটবে, এটাই আমার আশা রাখি। ধন্যবাদ, আপনার সময় শেষ। কংগ্রেসের কথা শুনলেন আপনারা, এবার সিপিএম বদরুদ্দোজা খান, সময় 2 মিনিট। সকলকে শুভেচ্ছা। সন্ত্রাস থামবে কবে? সন্ত্রাস কবে থামবে এর উত্তর নিশ্চয়ই আমাদের জানা আছে। তবে যে কথা বলতে চাই যে বিগত কয়েকটা বছর ধরে বা কয়েকটা নির্বাচন ধরে সন্ত্রাস আর থামছে না, সন্ত্রাস হয়েই চলেছে। গত লোকসভা নির্বাচনে সন্ত্রাস হয়েছে এবং বুথ দখল হয়েছে আমার চোখের সামনে। আমি উদাহরণ দিতে গেলে, বিবরণ দিতে গেলে তার সময় পাওয়া যাবে না, বললে আমি সব ধরে বলে দিতে পারি কিভাবে আমার চোখের সামনে বুথ দখল করা হয়েছে, আমি দেখেছি। তারপরে আগের পঞ্চায়েত নির্বাচন, 18 সালে পঞ্চায়েত নির্বাচন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গোটা মুর্শিদাবাদ জেলাকে দখল করে নেওয়া হয়েছে, দাঁড়াতে দেওয়া হয়নি। এভাবে সন্ত্রাস হয়েছে। তিনি এখন আবার যোগ দিয়েছেন বিজেপিতে। তারপরে এবারের পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনও প্রহসনে পরিণত হয়েছে। যখন বুথ দখল হচ্ছে, আমি যখন আইসিকে বলছি, আইসি বলছেন আমি তো সেখানে নেই, অন্য জায়গায় আছে। আমি বলছি আপনার সেক্টর কী করছে? সেক্টর বন্ধ হচ্ছে না। উনি খেদের সঙ্গে বলছেন জানেন সেক্টরে আমার একজন অফিসার বসে আছে, তারই প্রাণ বাঁচানো দায়। এই হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচন। এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সরকার, বর্তমান সরকার, শাসক শ্রেণী। এবং আমরা দেখলাম গত পঞ্চায়েত নির্বাচনে শাসক শ্রেণীর সঙ্গে নির্লজ্জভাবে যোগ দিল নির্বাচন কমিশন। উভয়ে একযোগে মিলে গোটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করলো। যেখানে সমস্ত জায়গায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা ছিল, তা নিয়ে এক প্রস্ত নাটক হয়ে গেল এবং বিভিন্ন জায়গায় সেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হলো না, কার্যত তা দেওয়া হলো না। ফলে বুথগুলি একেবারে লুটেরাদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হলো। একদিকে পুলিশ, একদিকে তৃণমূলের গুন্ডা বাহিনী, আর সবাই মিলে গোটা এলাকাটার বিভিন্ন জায়গাতে গোটা বুথগুলিকে দখল করে নেওয়া হলো, মানুষকে ভোট দিয়ে দেওয়া হলো না। এই প্রথম নির্বাচনে দেখা গেল বিডিওকে পর্যন্ত কোর্টের রায় সাসপেন্ড হতে হলো। পশ্চিমবঙ্গের লজ্জা, অতীতে এই জিনিস কখনো হয়নি। ভোট হয়েছে, কোথাও হয়তো গণ্ডগোল হয়েছে, কিন্তু সরাসরি প্রশাসন, পুলিশ, তার সঙ্গে সাধারণ প্রশাসন, বিডিও তিনি যুক্ত, তিনি সার্টিফিকেট কেটে নিচ্ছেন, সার্টিফিকেট দিতে দিচ্ছেন না, ফল উল্টে দিচ্ছেন। এই সমস্ত ঘটনা অতীতে কখনো ঘটেনি, যে কারণে কোর্টের নির্দেশে এই প্রথম বিডিওকে সাসপেন্ড হতে হলো। এটা আমাদের দেশের লজ্জা। এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল। আমাদের পরের বক্তা অজয় অধিকারী অধ্যাপক, সময় শুরু 2 মিনিট। আমি শুরু করি এভাবে যে সন্ত্রাসের কথা যখন ভোট সম্পর্কিত হচ্ছে, আমি 1972 সালের নির্বাচন আমার মনে আছে। তখন আমার বয়স 7-8 বছর। তো 72 সালে বেলা 11:30টার মধ্যে নির্বাচন শেষ হয়ে গেছিল। কংগ্রেসের সময় ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায় জিতেছিলেন এবং বামফ্রন্ট বেলা 11টার মধ্যে তাদের ক্যান্ডিডেচার উইথড্র করে নিয়েছিল। আমি বামেদের সময়ও কিছু কিছু পকেটে, বামেরা যখন 34 বছর ক্ষমতায় ছিল, কিছু কিছু পকেটে পশ্চিম মেদিনীপুর, হুগলি, তারপরে বর্ধমান, এসব জায়গায় ভোটের দিনকে আমরা কিছু সন্ত্রাস এবং বুথ দখলের খবর পেয়েছি এবং সেগুলো মিথ্যে নয়, তার মধ্যেও সত্যতা ছিল। কিন্তু 2018 থেকে 2018-র পঞ্চায়েত ভোট এবং 2023-এর পঞ্চায়েত ভোট আমি যেটুকু দেখেছি, এটাকে ভোট লুট বলে না, এটা হচ্ছে একেবারে পরিকল্পিতভাবে ভোটকে ইঞ্জিনিয়ারিং করা, ম্যানোভারিং করা। মানে ক্যান্ডিডেচার যারা ক্যান্ডিডেট তারা বিডিও অফিসে পৌঁছতে পারেনি, তাদেরকে সেখানে আটকে দেওয়া হয়েছে, মারা হয়েছে। যারা মহিলা ক্যান্ডিডেট তাদেরকে রাস্তায় ধরে ফেলে মারা হয়েছে। 18 সালের নির্বাচন আপনারা মনে করে দেখুন। 23 সালের পঞ্চায়েত নির্বাচনও একইভাবে পুরো ব্যাপারটাই লুটতরাজ হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের সন্ত্রাস নতুন কিছু নয়, কিন্তু সেই সন্ত্রাস গত 10 বছরে এক ভিন্ন মাত্রায়, একেবারে একটা ভিন্ন চেহারায় আমাদের সামনে উপস্থিত হয়েছে। গণনা কেন্দ্র থেকেও যে ভোট লুট করা যেতে পারে তার একাধিক উদাহরণ আমরা মিডিয়াতেই দেখেছি। হাইকোর্টের কথা এখানে এসছে। হাইকোর্টে এমনও দেখা যাচ্ছে যে জাতিগত শংসাপত্রকে অস্বীকার করে যারা সাধারণ কাস্টের, জেনারেল কাস্টের, তাদেরকে সংরক্ষিত জায়গায় জিতিয়ে দেওয়ার জন্যে যারা সংরক্ষিত আসনের মধ্যে পড়ে তাদেরকে বাদ দিয়ে সংরক্ষিত আসনের মধ্যে যারা পড়ে না তাদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে। আপনার সময় শেষ, আমরা আবার পরে ফেরত আসি আপনার কাছে। আর এক অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন সুপম মুখার্জি, সময় 2 মিনিট।
নমস্কার। বক্তারা প্রত্যেকে নিজেদের কথা বলেছেন। আমি দেখুন একেবারে সাধারণ মানুষ, সেই জায়গা থেকে আমি এটা মনে করি যে আমরা কেউ বোধহয় ওই আগের সরকারের আমলে আমরা মঙ্গল গ্রহে বাস করতাম, এই সরকারের আমলে আমরা কোথা থেকে চলে এলাম। আমরা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তার মানে আমরা ওই সময় থেকেই এখনও টিকে আছি। এখন প্রশ্নটা হচ্ছে আজকে কে এই দলে আছেন, কালকে কে ওই দলে যাবেন, বা এই অবস্থার পরিবর্তন আপনি ঘটাবেন কি না। পাল্টে যাচ্ছে, সবটাই পাল্টে যাচ্ছে। হ্যাঁ, সন্ত্রাসের চেহারাও পাল্টাচ্ছে, অজয়দা খুব স্পষ্ট করেই বলেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা কি এইখানে ডিবেট এটার জন্য করতে বসেছি যে কোনো একটা সন্ত্রাস কোনো সময় তার মাত্রাগত একটা জায়গা ছিল 50%, সেটা 80% হয়ে গেল। এই দায়বদ্ধতা নিয়ে বোধহয় আমরা এখানে প্রত্যেকে যারা উপস্থিত হয়েছি তারা নই। সুতরাং আমরা যখন সমাজের হয়ে কাজ করব বা কথা বলবো, তখন আমাদের প্রত্যেকের কিন্তু এই দায়বদ্ধতা আছে যে আমরা সাধারণ মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কতটা সুযোগ সুবিধা করে দিতে পারলাম। শুধু ডিবেট করে বিতর্ক করে বোধহয় এই সমস্যার সমাধান হবে না। আর এটা কোনো বিষয় নয় যে মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গ একটা বিচ্ছিন্ন জায়গা। দেখুন আমরা এই ডিবেটেই দেখি, ঠোটকটা অনুষ্ঠান পিউদি করেন, দাদাও করেন, সেই সময়ও আমরা দেখি, অন্য চ্যানেলে তো আছেই, যে সেখানে আমরা দেখতে পাই যে কোনো একজন দলীয় তারা ক্ষমতায় আছেন, তাদের দিকে যখন সন্ত্রাসের কথা আঙুল উঠল, সাথে সাথে তিনি চলে গেলেন তার অপোনেন্ট যিনি, তিনি কোন রাজ্যে ক্ষমতায় আছেন সেখানকার ইতিহাসটা তিনি বলতে শুরু করলেন। অর্থাৎ আমাকে একটা পাল্টা দিতে হবে, দায়িত্ব উনারও নেই আমারও নেই, শুধু যেন বিতর্ক করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় দেখা যাক, আপাতত সময় শেষ, যাতে এগিয়ে না যায়। এই পর্যায়ের শেষ বক্তা গৌরীশঙ্কর ঘোষ, বিধায়ক বিজেপি। এই যে আপনাদের যে কোশ্চেন করলেন যে সন্ত্রাস বন্ধ হবে কবে, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে বলছি যে বাংলায় এই ভোট সন্ত্রাস নয়, সারা বছরের সন্ত্রাস বন্ধ করতে গেলে সর্বাগ্রে প্রয়োজন উন্নয়ন। এখানে প্রত্যেকটা নির্বাচন পার হওয়া যায় দুর্নীতি ঢাকার জন্য বোম পিস্তল নিয়ে, আর সেই জন্যই প্রত্যেকটা ভোট আসলেই সন্ত্রাস হয়, কারণ আমরা কোনো কাজ করিনি, মানুষের কাছে ভোট চাইবো কিভাবে, জিতবো কিভাবে, অতএব বোম পিস্তল নিয়ে কিছু দুষ্কৃতি নামিয়ে দাও, ভোট লুট করো, খুন করো, এটাই হচ্ছে পশ্চিমবাংলার সংস্কৃতি। এখানে বামপন্থীদের আমলেও যেটা দেখেছি, আজকে তৃণমূলের আমলেও আমরা একই জিনিস লক্ষ্য করছি যে শুধুমাত্র দুর্নীতি করে সরকার উন্নয়নের টাকা আত্মসাৎ করে, চাকরি চুরিও ঘটছে, গরু পাচার হচ্ছে, কয়লা পাচার হচ্ছে, শিল্প ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলায় নেই। কোন আজকে আমরা স্বাধীনতার সময় শিল্প ইন্ডাস্ট্রিতে এগিয়েছিল যে বাংলা, সেই বাংলায় আজকে কোনো শিল্পপতি বিনিয়োগ করতে আসছে না, কারণ এখানে তোলাবাজি দুর্নীতি এত মাত্রাতিরিক্ত হয়েছে যে কোনো শিল্পপতি বিনিয়োগ করছে না। তাই আজকে কর্মসংস্থান নেই, মানুষের হাতে কাজ নেই, তাই মানুষকে রাজনৈতিক দল যেভাবে খেলায় সেভাবে খেলে। তাই আজ বৈতরণী পার হওয়ার জন্য যারা শাসক দল যেভাবে তাদের ব্যবহার করে, সে কারণে বাংলা জুড়ে সন্ত্রাস হচ্ছে। আজকে খুনের রাজনীতিতে তারা আশ্রয় নিতে যাচ্ছে এই কারণে যে তারা ডেভেলপমেন্ট করেনি, আমাকে জিততে হবে, ক্ষমতার স্বাদ পেতে হবে, অতএব মানুষকে খুন করো, আতঙ্কের পরিবেশ তৈরি করো। তাই আজকে আমরা দেখেছি বামপন্থীদের আমল, আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের শাসন, আর এই শাসনকালে প্রত্যেকটি জেলায় একইভাবে, আমার শুধু মুর্শিদাবাদ নয়, এই মুর্শিদাবাদেও খুন হয়, এই মুর্শিদাবাদের ডোমকল সাব ডিভিশনের সর্বাধিক খুনের আমরা রাজনীতি দেখেছি, আমরা জঙ্গিপুর সাব ডিভিশনে দেখেছি, এমনকি মাস্টারমশাই বলছিলেন পঞ্চায়েত ইলেকশনের কথা, আমাকেও সন্ত্রাসের শিকার হতে হয়েছে, বিডিও অফিসের সামনে আমাকে বেধড়ক পিটানো হয়েছে, কেননা বিরোধী দলকে প্রার্থী দিতে দেওয়া যাবে না। আরে বাবা, রাজনীতি হচ্ছে, গণতন্ত্র রয়েছে, সব দল প্রার্থী দেবে, মানুষ যাকে পছন্দ বেছে নেবে, কিন্তু যারা শাসক দল তাদের ভয় থাকে যে আমরা তো কোনো ডেভেলপমেন্ট করিনি, মানুষের উন্নয়নের টাকা চুরি করেছি, ভোট আসলে হেরে যাব, অতএব সন্ত্রাস করতে হবে, মানুষকে খুন করতে হবে, আতঙ্কের পরিবেশ তৈরি করে মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে হবে, এটাই সন্ত্রাসের মূল কারণ। তাই যতদিন না ডেভেলপমেন্ট হবে ততদিন সন্ত্রাস বাংলায় বন্ধ হবে না। অভিযোগের কথা আবার শুনবো। হুমায়ুন কবির সাহেব, এই যা বক্তব্য শুনলাম আর আপনি যা বললেন, এ তো একদম কন্ট্রাডিক্টরি সব বক্তব্য। এখানে বলছেন যে ভিন্ন মাত্রা পেয়েছে সন্ত্রাস, একদম সরকার পরিচালিত সন্ত্রাস, কেন? দেখুন, আমি প্রথমেই এখানে কংগ্রেস প্রতিনিধি শিলাদিত্যবাবুকে বলবো যে আমরাও আমাদের রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘ 30 বছর কংগ্রেস করেছিলাম, যখনকার সময়ে লেফট ফ্রন্ট বা বাম ফ্রন্ট রাজ্যের ক্ষমতাসীন দল হিসাবে জ্যোতিবাবু এবং বুদ্ধবাবুর সময়কালে। কত যে মিথ্যা মামলা খেয়েছি, কত যে পুলিশের হয়রানি হয়েছি, সেটা আমাদের কাছে একটা একটা করে যদি সময় দেন একদম
পরিষ্কার করে উদাহরণ দিয়ে বলে দেব যে বামফ্রন্ট কতটা অপশাসন 34 বছরে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। আজকে খুব ভালো লাগছে যে শিলাদিত্য বাবুর মুখে রাহুল গান্ধীর নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীকে বহরমপুরে রাত্রিবাস করতে দেননি, বা স্টেডিয়াম দেননি, বা হাঁটতে দেননি, খুব ওনার গায়ে লাগছে, গায়ে ভুঁকছে। আমি বলবো যে আপনি আগে সিপিএম এর হাত ধরার আগে তো আপনারা নাকি খেতেও দেননি। রাহুল গান্ধীর প্রতি আমাদের ব্যক্তিগত শ্রদ্ধা আছে, গান্ধী পরিবারের প্রতি আমাদের ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে নিশ্চয়ই শ্রদ্ধা আছে, কিন্তু যেভাবে শিলাদিত্য বাবুরা বহরমপুরের এমপি সাহেব 5 বারের এমপি, তিনি রাহুল গান্ধীকে ডেকে নিয়ে এসে সেলিম সাহেবকে, শতরূপ ঘোষকে, সুজন চক্রবর্তীদের আহ্বান করে বহরমপুরে রাজনৈতিক মোকাবেলা করতে চাইছেন। যতই চেষ্টা করুন, আপনারা সিপিএম থেকে 2024 সালে তৃণমূলের মোকাবেলা করছেন। 2024 সালের যোগ্য জবাব মুর্শিদাবাদের মানুষ শিলাদিত্য বাবুদেরকেও দেবে আর সিপিআইএম কেও দেবে। যখন হুমায়ুন বাবুর মাননীয় এমএলএ সাহেব, তার জন্ম হয়েছে কংগ্রেসের ঘরে, নিশ্চয়ই হয়েছে, আমি তো আগেই তিনি বললাম কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী ছত্রছায়া থেকে মাতামাতি করে না, শুধু জনপ্রতিনিধি জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে লড়াই করে সিপিএম এর সঙ্গে বন্ধুত্ব করে না, কখনো গতবার নির্বাচনে হুমায়ুন বাবু বন্ধুত্ব করে না, মুর্শিদাবাদ লোকসভায় বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, নিজের ক্ষমতা দেখান বিজেপির হয়ে, হতেই পারে বিজেপির হয়ে দাঁড়িয়ে সবাই জানে এবারে তৃণমূলের এমএলএ থাকলে দিদিমণি। আচ্ছা, অজয় বাবু বলতে চাইছেন, হুমায়ুন বাবু আসছি, হুমায়ুন বাবু আসছি, অজয় বাবু আসছি, শোনা যাবে না, অজয় বাবুর কি বক্তব্য শুনে নিন। বলে গেছেন হুমায়ুন বাবুর রাজনৈতিক চরিত্রটা ঠিক হোক আগে। আরে আপনার নেতা চরিত্রটা ঠিক আচ্ছা, কারো চরিত্র বিশ্লেষণের মঞ্চ নয় এটা, প্লিজ অজয় বাবু। আসছি শিলাদিত্য, প্লিজ আসছি, না না কোনো ব্যক্তি, আমি সন্ত্রাস নিয়ে কথা বলি, আমি সন্ত্রাসের এই যে সন্ত্রাসের তৃণমূলের দিকে কংগ্রেস আমল করছে। দাদা এক মিনিট বলে নিন। সন্ত্রাসের উৎস কিন্তু ক্ষমতা, আর এই ক্ষমতা দখল করার জন্যে আপনি একবার বুকে হাত দিয়ে বলুন যে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছরে যেভাবে জেলা পরিষদগুলো তার না হওয়া সত্ত্বেও দখল করেছেন, উনি একটা পঞ্চায়েত আসনকে ছাড়েননি, একটা বিরোধী পক্ষকে ছাড়েননি, ঝালদা পুরসভা আজ পর্যন্ত কাজ করতে পারলো না। আমি আপনাকে বলি, যেভাবে এমএলএ এবং এমপিদের ঘোড়া কেনা বেচার মতন কেনাবেচা করেছে, এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল না। এই ক্ষমতা ধরে রাখাই হচ্ছে, এই ক্ষমতা ধরে রাখার ইচ্ছাই হচ্ছে আপনাদের সন্ত্রাসের উৎস, আর কিচ্ছু না। একটা বাংলায় কথা আছে, চলতি কথা, নাচতে না জানলে উঠোনের দোষ। আপনার দলের জনপ্রতিনিধি কেন যায় তৃণমূল কংগ্রেসে? সিপিএম কংগ্রেসের জোটের প্রার্থী বাইরান বিশ্বাস সাগরদিঘি থেকে নির্বাচিত হওয়ার পর 3 মাস পার হলো না, শুধু ঝাড়গ্রামে গিয়ে কেন ক্ষমতা কংগ্রেসের এমএলএ থেকে গরু ছাগল মন্ত্রী হয়েছে, গরু ছাগল মন্ত্রী হুমায়ুন বাবু গরু ছাগল মন্ত্রী হয়েছে, গরু ছাগলের মন্ত্রী। অভিযোগ হচ্ছে আপনারা মদত দিচ্ছেন, অ্যাকচুয়ালি সেটিং দিল্লি আর কলকাতায় সেটিং এর কথাই বলছি। সেটিংটা কারা করেছে আমি দেখিয়ে দিচ্ছি। আজকে বলছে বিজেপিকে হারাতে হবে, তাই আজকে পাটনা থেকে শুরু করে দিল্লি, বেঙ্গালোর, মুম্বাই সেটিং এর রাজনীতি করেছে রাহুল গান্ধী, অভিষেক বাবু, মোহাম্মদ সেলিম, তারা একসঙ্গে বসছেন, ফিশ ফ্রাই খাচ্ছেন, বিজেপিকে হারাতে হবে। আজকে ভারতবর্ষের 40টা দল তারা নিজেরা যারা চোরের রাজনীতি করেছে চুরি রোখার জন্য, বিজেপিকে আটকানোর জন্য, তারা সব দলের দল একসঙ্গে জোট পাচ্ছে। আসলে সরকার টিকে আছে একমাত্র বিজেপি দিল্লির কেন্দ্রের সহায়তায়। একদিন টিকে থাকার কথা না। তারা জানেন এখানকার রাজ্য সরকার কি করেছে, তা কার অপরাধ কি সিবিআই এর কাছে সমস্ত তথ্য আছে। ব্ল্যাকমেল করার জন্য, মমতা ব্যানার্জি দলকে পকেটে পুরে রাখবার জন্য বিজেপি এই পলিটিক্স করেছে। বিজেপির মদতে টিকে আছেন, গুরুতর অভিযোগ করছে। আগামী দিনে সেভাবেই সেই লড়াই হবে। এই কাজ হয়েছে এখানে, যেটুকু মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে বলেন তা লোক দেখানো কথা, এবং এখানকার ভোটারদের প্রতারিত করবার জন্য, প্রতারণা করবার জন্য বলেন। আর হুমায়ুন সাহেব কি বলবেন? হুমায়ুন সাহেবের বিশ্বাসযোগ্যতা আছে
যে মানুষ একাধিকবার বিভিন্ন দল করে, এমনকি সরাসরি বিরোধী দলে যায়, আর যাই হোক তার কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না, তার বিশ্বাসযোগ্যতা থাকতে পারে না। উত্তরটা তো শুনতে হবে। হ্যাঁ, যারা দল বদল করে বারবার, তার কোনো বিশ্বাসযোগ্যতা থাকতে পারে না। বারবার বলবেন, টানা বললে মুশকিল, উত্তরটা শুনতে হবে। পিউদি প্রথমে একটা কথা বলেছিলেন অজয়বাবুকে এবং আমাকে, যে রাজনৈতিক নেতাদের মধ্যে আমাদের বোধহয় স্যান্ডউইচ হয়ে যাওয়ার মতন অবস্থা। বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা একটা কথা বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে সন্ত্রাস, এর দ্বারা কিন্তু আমরা যারা রাজনীতি করি বা রাজনীতির কারবারি, তারা একে অপরের দিকে আঙুল তুলতে পারি এবং আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা এগুলো করেই থাকি, এটা আমি ধরে নিচ্ছি। কিন্তু সাধারণ মানুষের কথা যদি আমরা ভাবি, তাহলে সত্যিই কি তাঁরা এগুলো পছন্দ করেন? তাহলে এর সমাধানটা কোথায়? আজকে আমি এই দল ওই দল ব্যক্তিগত কথা বলছি, ভারতবর্ষের রাজনীতিতে এই ইতিহাস অনেক লম্বা, যে এই দল বদল করা। তাহলে আমি কালকে ওই দলে ছিলাম, আমি অনেক খারাপ ছিলাম, আজকে এই দলে এলাম, আমি অনেক ভালো হয়ে গেলাম। ব্যক্তি চরিত্র দিয়ে কিন্তু এই ব্যাপারগুলো বোধহয় সংশোধিত হয় না। তাহলে আমাকে যদি সামগ্রিকভাবে বিচার করতে হয়, তাহলে কেন সন্ত্রাস? দুজন মানুষ মারা গেলে আমরা শীতলকুচির ঘটনা কিন্তু ভুলে যাইনি গত বিধানসভা নির্বাচনে, এবং তারপরে যে রেজাল্ট বেরিয়েছিল তার ফল কি রকম হয়েছিল সেটা আমরা জানি। ডোমকল ভুলে গেছি, আমরা ডোমকল ভুলে যাইনি। আমি একদম সৃষ্টিকর্তা কারা, এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দীর্ঘদিন ধরে সন্ত্রাস কায়েম করা হয়েছে, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, জোর করে বুথ দখল করে নেওয়া হয়েছে। শুভম বাবু, সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে, আপনি বলুন বদরুজ্জোধা সাহেব, কি করছেন আপনারা? এক সেকেন্ড। সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে, আজকে বহু লোক বলেন বাংলা কবে বিহার হবে, কারণ আগে আমরা বিহারের ছোটবেলায় বিহারের তুলনা টালতাম, উল্টোর জন্য এখন বলছে বাংলা কবে বিহার হবে। তো সেটা একটু লজ্জাজনক আমাদের বাঙালি হিসেবে। আমি এই জায়গাটা বলছি, এখানে কে সন্ত্রাস আমরা যদি ইতিহাস দেখি, তাহলে কিন্তু কোনো প্রতীতযতা রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে আছেন, তারা প্রত্যেকের দিকেই আঙুলটা উঠবে। এটা হচ্ছে কেন? তাহলে ব্যক্তি চরিত্র, নেতা যারা হচ্ছেন, যারা আমাদেরকে পথ দেখাবেন, দেশকে পরিচালিত করবেন, সাধারণ মানুষকে তো তারা সেই শান্তির জায়গাটা দেবেন, এটাই তো তাদের দায়বদ্ধতা। নাকি শুধু ক্ষমতা আমাকে দখল করতে হবে, তার জন্য আমি যা খুশি তাই করতে পারি? দায়বদ্ধতা নয়, ঠেলাঠেলির প্রতিযোগিতা হচ্ছে। 2021 সালের ইলেকশনে যদি সন্ত্রাস হতো, তাহলে বিজেপি 77 পেত না, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতত না, গৌরীশঙ্কর ঘোষ তাহলে মুর্শিদাবাদে বিধায়ক হতো না। আপনারা দয়া করে জিতে দিয়েছেন কেন? এইটুকু ছাড়লেন কেন? কথা বলছে বহরমপুরের নিজের মাটি হারিয়ে সুব্রত মৈত্র এখানে বিধায়ক, এইটুকু ছেড়ে দিলেন কেন? নওশাদ সিদ্দিকীকে ছেড়ে দিলেন। শিলাদিত্য যেখানে অপোজিশন স্ট্রং, আমরা সেখানেই সন্ত্রাসকে একদম গেড়ে বসে থাকতে দেখছি। এক্ষুনি আইএসএফ এর কথা বললো ভাঙড়, আইএসএফ সেখানে সংগঠন বাড়াচ্ছিল। মুর্শিদাবাদ পঞ্চায়েতের প্রথম হিংসার খবরটা এই পঞ্চায়েতের আগে মুর্শিদাবাদ থেকে আসে। মানে অপোজিশনের একটা রোল রয়েছে, এটা তো অস্বীকার করা যায় না। শুধুমাত্র শাসকের দিকে আঙুল তুললে সন্ত্রাস থামবে? নিজেদের সদিচ্ছা দেখাতে হবে না? আর শিলাদিত্য উত্তর দেবে, শিলাদিত্য উত্তর দেবে প্লিজ। এখানে সন্ত্রাস তো প্রশাসনের কর্তা ব্যক্তি দ্বারা তৈরি হয়। প্রিন্সিপাল সাহেব বলছিলেন যে বুথে দাঁড়িয়ে পুলিশ বুথ দখল করায়, গোটা বাংলার বুকে প্রমাণিত, আপনারা গোটা প্রমাণিত। উনি ঠিক বলেছেন, এখানে নির্বাচন কেন্দ্রে ভিডিও নিজে বলে, ভিডিও হাত জোর করে বলে, ভিডিও যে আমার চাকরি বাঁচবে না, দয়া করে আমাকে ছেড়ে দেন, এই শিক্ষার্থীরা ভিডিও হাত জোর করে বলে। আর আইসি সাহেব বলে, ভাই আমাকে কিছু মনে করো না, এটা আমাদের উপর থেকে অর্ডার। বিরোধী কংগ্রেসের দায় নেই মুর্শিদাবাদের ক্ষেত্রে, আইনের শাসন, কংগ্রেসের দায় নেই, বিরোধী দল হিসেবে দায় নেই। গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আছে বলেই এখনো পশ্চিম বাংলায় গণতন্ত্রটা, আপনার গণতন্ত্র এখানে উপস্থিত কেউ মানছে না। বলতে পারছেন এখনো শিলাদিত্য কিন্তু প্রশ্ন এড়িয়ে গেল। বিরোধী হিসাবে কংগ্রেসের দায় সন্ত্রাস বন্ধ করতে, শিলাদিত্য কংগ্রেসের প্রতিনিধি এড়িয়ে গেল। আমাদের শেষ পর্যায়ে গৌরীশঙ্কর বাবু, 2016 সালে সন্ত্রাস দুর্নীতি কাজ এলো না, 2021 সালে সন্ত্রাস দুর্নীতি কাজ এলো না বিজেপি বিরোধীদের। এবার কি রাম মন্দিরে মাধ্যমে বৈতরণী পার হওয়ার চেষ্টা? দেখুন, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 2016 পর থেকে যদি দেখবেন, ধারাবাহিকভাবে ভালো ফলাফল করেছে। 2016-তে আমরা 3টে আসন জিতেছি, 2019-এ আমরা 18টি লোকসভা সিট জিতেছি।
যেটা 2014 দুটো আসন ছিল। 2021 নির্বাচনে আমরা 77টি সিটে জয়লাভ করেছি। তাহলে এই সময় কিন্তু কোনো রাম মন্দিরও ছিল না, এই ডিসিবিআইও ছিল না। মানুষ বিজেপিকে চেয়েছিল, প্রমাণিত যে সন্ত্রাস হয়নি, মানুষ বিজেপিকে চেয়েছিল, মানুষ ভোট দিয়ে বিজেপিকে সুতরাং এইবার রাম মন্দির দেখিয়ে বিজেপিকে ভোট দিতে হবে না। বিজেপি সারা দেশে যে ডেভেলপমেন্ট করেছে, সারা দেশের মানুষ মোদিজির উন্নয়নের সুফল পেয়েছে। তাই এবারের নির্বাচনে 42-এ 35টি আসন আমাদের টার্গেট। আমাদের আশা অমিত শাহজি আমাদের যে নির্দেশ দিয়েছেন আমরা সেই টার্গেট পূর্ণ করতে পারব। ইনাদের কাছে জানতে, অজয় বাবুর কাছে জানতে চাই, কেন দুর্নীতি ইস্যু হয় না ভোটে? আমরা চেঁচাই, নানা রকম টকশো করি, ইস্যু তো হয় না। এই যে দুর্নীতি ইস্যু হয় না বা দুর্নীতির বিষয় নিয়ে যে আমরা কথা বলি, যেমন হুমায়ুনদা বললেন যে নিশ্চিন্তে ম্যাডাম বোধহয় প্রশ্ন করেছিলেন ভোট দিতে পারবেন, লোকসভা ভোটটা কিন্তু আমরা সেন্ট্রাল দিয়েই দেখি। সুতরাং সেখানে বোধহয় খুব বেশি সমস্যার জায়গা তৈরি হয় না। হয় নিচুতলায়, বিশেষ করে পঞ্চায়েত বা এই স্তরগুলোতে, ওখানেও কিন্তু ব্যক্তির একটা ক্ষমতা দেখানোর ব্যাপার থাকে এবং সেখানেও কিন্তু আপনি এইভাবে বলে দিতে পারবেন না যে সরকার পক্ষের প্রার্থী মানেই সে ওই অ্যাডভান্টেজটা পাচ্ছে। একটা লোক সে হয়তো বিরোধী দল থেকে দাঁড়িয়েছে বা নির্দল, কিন্তু তার সেখানে একটা আলাদা প্রভাব আছে, ন্যাচারালি সে সেটা কিন্তু পাচ্ছে। আসছি বদরুদ্দোজা সাহেবের কাছে আমার প্রশ্ন রয়েছে। ধরুন আপনাদের মানুষ বিশ্বাস করছে না এত যখন বলছেন যে একমাত্র মানুষের কথা বামেরা বলে, মেহনতি মানুষের কথা বামেরা বলে, মানুষের রুটি রুজির কথা বামেরা বলে, একটার পর একটা ভোট পেরোচ্ছে, আপনারা চিৎকার করছেন, মানুষ আপনাদের এনজিও ভাবছে হয়তো, কিন্তু কোথাও বিকল্প ভাবছে না। তার কি একটা অন্যতম কারণ যে আপনারা বারবার এই সন্ত্রাস দুর্নীতি, দেখো ওরা কত খারাপ, ওরা কত খারাপ, এটা প্রমাণের চেষ্টা করছেন? রাদার নিজেরা কি করতে পারেন সেই রূপরেখাটা কিছুমাত্র দেখাতে পারছেন না? কোথায় ব্যর্থতা আপনাদের? দেখুন, সন্ত্রাস, রিগিং বা দুর্নীতি এগুলো শুধু আমরা বলছি ব্যাপারটা এমন নয়। কিন্তু এই যে বিশ্বাসের কথা বলছেন, আমরা বলছি তাই মানুষ বিশ্বাস করছে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। দুর্নীতি যে হয়েছে তা টেলিভিশনের পর্দায় বসে মানুষ নিজের চোখে দেখেছে। সন্ত্রাস যে হয়েছে হবে সবকিছু প্রমাণিত নয়, মানুষ দেখছে, সন্ত্রাস হচ্ছে কি হচ্ছে না মানুষ চোখের সামনে দেখছে। এমন নয় যে শুধু তৃণমূলের দ্বারা বামপন্থীরাই সন্ত্রাসগ্রস্ত হচ্ছে, তৃণমূলের দ্বারাও সন্ত্রাস শিকার হচ্ছে। এবং এ পর্যন্ত যত খুন হয়েছে, নেতা খুন হয়েছে, তার মধ্যে তৃণমূলের দ্বারাই তৃণমূল নেতারা বেশি খুন হয়েছে। তো আপনাদের বিশ্বাস করছে না কেন? বলি এই সমস্ত হয়েছে বলে এটা যে আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না, ব্যাপারটা এরকম নয়। কিন্তু এখন কথা হচ্ছে যে থেকে মদত করছে, তাই এই কোনো হুমায়ুন বাবু, উত্তরটা একটু বদরুদ্দোজা সাহেব দিয়ে দিন। এটা কি সিপিএম এর মদতে খুন করছে নাকি? ও তাহলে আপনি জানলেন কি করে যে তৃণমূলের খুন হচ্ছে? আপনারা তৃণমূলের একটা অংশকে মদত, প্লিজ একজনকে বলতে দিন। হুমায়ুন সাহেব প্লিজ তৃণমূলের লোককেই খুন করে, এটা আমি হুমায়ুনদার কাছ থেকে আজকে নতুন জানলাম, পরে দেখা যাবে। তো এটা একটা ব্যাপার। আমরা চেষ্টা করছি মানুষের ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছে তা নিয়ে আন্দোলন তৈরি করবার, সেই চেষ্টা আমরা নিরন্তর করে যাচ্ছি। একই প্রশ্ন শিলাদিত্যদের জন্য, ওরা গলা ফাটাচ্ছে কিন্তু মানুষ সাইনবোর্ড করছে ক্রমশ, ভোটে কোনো রিফ্লেকশন নেই কেন? আর আরেকটা প্রশ্ন, দুর্জনেরা বলছেন অধীর গড় নাকি বিপন্ন, এই সিটটা যদি তৃণমূলের সঙ্গে জোট না হয় হারা অবশ্যম্ভাবী। নিশ্চিতই হারবে। আরে প্লিজ, তৃণমূলের সঙ্গে জোর জোরি করতে হয় কংগ্রেসকে, তাহলে গলায় দড়ি দেওয়া ভালো যাচ্ছে। কোনো অধীর বাবু হারিক বা জিতু কোনো ব্যাপার নয়, এখানে কোনো অবস্থাতে তৃণমূলের সাথে জোট হবে না। অধীর চৌধুরী বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার মতো একটি মাত্র লোক অধীর চৌধুরী, দ্বিতীয় কোনো ব্যক্তি আছে কিনা মানুষ জানে। একমাত্র কংগ্রেস হারুক জিতুক বড় কথা নয়, তিনি অমিত শাহজির সঙ্গে এবং নরেন্দ্র মোদির সঙ্গে অধীর চৌধুরী গড় থাক আর না থাক, মুর্শিদাবাদ জেলার মানুষ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে আছে, বারবার প্রমাণিত হয়েছে। তাই মমতা ব্যানার্জি সরকার না ভাগীরথী নির্বাচন করে, কোঅপারেটিভ ইলেকশন না পৌরসভা নির্বাচন করতে চায়। কংগ্রেস কি শুধু বহরমপুরে আটকে গেল? কংগ্রেস গোটা বাংলায় বহরমপুরে আটকে গেল? গোটা বাংলায় কংগ্রেস শক্তিশালী তো নয়, কংগ্রেস তো গোটা বাংলায় শক্তিশালী তা নয়, কংগ্রেস কিছু জায়গায় শক্তিশালী, মালদা, মুর্শিদাবাদ, এখানে তৃণমূলকে ছাড়া মুর্শিদাবাদের মানুষ সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করে না। মুর্শিদাবাদের মানুষ নতুন দেখতে চাইছে। মুর্শিদাবাদের মানুষের কাছে বিজেপি পরীক্ষিত নয়। পশ্চিমবাংলায় কংগ্রেসকে মানুষ পরীক্ষা নিয়েছে, সিপিএমকেও নিয়েছে, তৃণমূলকেও নিয়েছে।
ডেভেলপমেন্ট আচ্ছা কতটা আমার না হয়েছে? একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছেও, হুমায়ুন সাহেবের কাছে আসবো পরে, আগে বলবেন না। আপনার কাছেও যদি জোট না হয় বিজেপির ফায়দা হবে অনেকে মনে করছেন, কারণ মাইনরিটি ভোটটা ভাগ হয়ে যাবে, ফলে তৃণমূলের লাভ হবে না, ভোট কাটাকাটিতে গেনার হবে বিজেপি। মনে দেখুন, করছেন? আমরা কে জোট করলো কে ঘোট পাকালো তাতে বিশ্বাসী নয়। আমাদের প্রধানমন্ত্রী দেশব্যাপী ডেভেলপমেন্ট করেছে, তার ফলাফল এবারে নির্বাচনে হবে। 400 পার এবার বিজেপি করবে। হুমায়ুন সাহেব, সেই জন্য আরে প্লিজ হুমায়ুন সাহেব, পশ্চিমবাংলায় তৃণমূল আখেরে লুজার হবে যদি জোট না হয়। পশ্চিম বাংলায় 42টি সাংসদের সিট রয়েছে, কয়েকটি সিটে মুসলিম ভোট ফ্যাক্টর বা নির্ণায়ক, বাকি সিট তো মুসলিম ফ্যাক্টর না। মালদা মুর্শিদাবাদে মালদা বিপদে পড়বে তৃণমূল। অবশ্যই মুসলিম ভোট ফ্যাক্টর বা নির্ণায়ক। সেখানে আমি বলছি তৃণমূল কংগ্রেস বেটার রেজাল্ট করবে 2024-এর নির্বাচনে। মালদাও 2টি আসন পাবে, মুর্শিদাবাদেও 3-এ 3 করবে। অন্তিম লগ্নে আমাদের শো। এইবারে প্রত্যেক বক্তা 1 মিনিট করে সময় পাবেন, শুরু গৌরীশঙ্কর বাবুকে দিয়ে। দেখুন, আমরা পশ্চিমবাংলায় চাইছি এ বাংলা সোনার বাংলা হোক, বাংলার উন্নয়ন হোক। উন্নয়নই একমাত্র মাপকাঠি যার দ্বারা সন্ত্রাস বন্ধ করা যেতে পারে। আজকের পিছনের দিনে যারা সরকার চালিয়েছে, 76 বছর স্বাধীনতা পাওয়া হয়ে গেছে। 76 বছরে পশ্চিমবাংলায় বিজেপি কোনোদিন শাসন করতে আসেনি। যারা শাসন করেছে তারা উন্নয়নের দিকে নজর দেয়নি, শুধু ভোটার হিসাবে মুসলিম হিন্দু করে ভোট নিয়েছে। তাই কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে আজ মানুষ চাইছে না, পশ্চিমবাংলার মানুষও বিজেপিকে চাইছে। সারা দেশ যেমন চাইছে, পশ্চিমবাংলার মানুষও বিজেপিকে চাইছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিধানসভা এবং লোকসভা ভোট তারা পরিচালনা করে, তাই সন্ত্রাস হয় না। পঞ্চায়েত এবং বিধানসভা, পঞ্চায়েত এবং পৌরসভা রাজ্য নির্বাচন কমিশন করে। প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল ভোট লুট করে। এবারে সেই ভোট লুট হবে না। হুমায়ুন দা যে কথা বলছেন যে আমরা বেটার ফল করব, এবার তৃণমূল ধরাশায়ী হবে পশ্চিমবাংলায়, 2024-এর নির্বাচনে প্রমাণিত হবে। ধন্যবাদ। আমি গৌরীবাবু অজয় বাবু। বলতে চাই, না না আর নয়, 1 মিনিট করে প্রত্যেক। অজয় বাবু 1 মিনিট। আচ্ছা, 1 মিনিট, আমি সময় খুব কম পেয়েছি। 2014 সালে আপনারা জানবেন যে ইউজিসি বলে একটা সংস্থা আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এই কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে তারা পরিকাঠামো উন্নয়নে পয়সা দেয়। 2014 সালে কেন্দ্রে নতুন সরকার আসার পর থেকে 2014 থেকে 24, 10 বছরে কলেজগুলোতে একটা পয়সাও আসেনি, একটা বই কেনার পয়সাও ইউজিসি পাঠায়নি। একই রকমভাবে এই পুরো শিক্ষাক্ষেত্র রাজ্য সরকার মানে নিয়োগ থেকে শুরু করে, সিলেবাস থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো থেকে শুরু করে সমস্তটা শেষ করেছে। আমি দেখিনি যে প্রধানমন্ত্রী একটা বড় কারখানার ফিতে কাটছে বা মুখ্যমন্ত্রী একটা বড় কারখানার ফিতে কাটছে। কেউ রাম মন্দির তৈরি করছে, কেউ জগন্নাথ মন্দির তৈরি করছে, আর আমরা, আপনারা মিডিয়া এখানে হিন্দু, মুসলমান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বলে ভোট ভাগাভাগির খেলা করছেন। আমরা গণতন্ত্রের একেবারে লোয়েস্ট টায়ারে রয়েছি। এই অবস্থার থেকে আমি এই গণতন্ত্রের প্রতি কোনো আশা রাখি না। ধন্যবাদ। জানি না শিলাদিত্য বাবু, সময় 1 মিনিট। আজকে সন্ত্রাস এবং আগামী লোকসভা নির্বাচন এই নিয়ে বিতর্ক ছিল। সন্ত্রাস তো সবাই জানেন। লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের ভোট সব শেষ হয়ে সবাই জানে, কারণ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মন্ত্রী, আমলা, প্রধান, সভাধিপতি, মেম্বার, কাউন্সিলর, পৌরপিতা সবাই চোর। তৃণমূলের সবাই চোর, তাই তারা কোনো ভোট পাবে না। বিজেপি পার্টি বিভাজনের রাজনীতি করে নির্বাচন বৈতরণী পার করতে চাইছে। এখানে মুর্শিদাবাদ জেলায় কখনো বিভাজনের রাজনীতি হয় না। প্রমাণ হয়ে গেছে বিধানসভায়, প্রমাণ হয়েছে বিধানসভায়, প্রমাণ হয়ে গেছে যে মানুষ কংগ্রেসকে চায় না, বিজেপিকে চায়। বিধানসভায় প্রমাণ হয়ে গেছে, অধীর বাবু শূন্য পেয়েছে। বিধানসভায় প্রমাণ হয়ে গেছে কংগ্রেস, সিপিএম মুর্শিদাবাদে শূন্য হয়েছে। বিধানসভায় প্রমাণ হয়ে গেছে। 1 মিনিট সময়। আমরা চাই নির্বাচন হোক কাজের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। আমরা লক্ষ্য করছি যে ভোটটাকে ধর্মের ভিত্তিতে বিভাজন করবার জন্য বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষ মরিয়া হয়ে বাজারে নেমেছে। আমরা চাই কাজের নিরিখে হোক। আমরা চাই ভোটের বাজারে এই প্রশ্ন উঠুক। মোদিজি বলেছিলেন কালো টাকা উদ্ধার করে 15 লাখ করে দেবো, তার কি হলো? বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, তার কি হলো? লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন হর হাত পর হুনার হোগা, তার কি হলো? মুর্শিদাবাদ জেলার লোক এত 6 লক্ষ লোক কেন পরিযায়ী শ্রমিক, তার কি হলো? এই কথাগুলি বলুক। কেন মূল্যবৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া? গ্যাসের দাম কেন 400 থেকে 980, তার আলোচনা হোক। কেন বিদ্যুতের দাম 3 গুণ? তৃণমূল কংগ্রেস তার জবাব দিক। এগুলির আলোচনা হোক।
ধর্মের ভিত্তিতে নয়, কিন্তু ভোটটাকে এরা দুই দল ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। আমরা চাই তাই কাজের নিরিখে ভোটটাকে এখানে টেনে নিয়ে আসা হোক। 34 বছর সিপিএম ছিল, তার জন্য টেনে নিয়ে আসা হোক। 34 আমরা বছর দেখছি সিপিএম ছিল, যখন এগুলি তো ওরা পারছে না, তাই 34 সন্ত্রাস বছর করার চেষ্টা সিপিএম এর হচ্ছে। আমলে ইন্ডাস্ট্রি এবং কোথায় আমি গেছে? মানি না এটা কেন যে ইন্ডাস্ট্রি লোকসভা ধ্বংস মানে হয়েছে? সন্ত্রাস হয় না তা ঠিক নয়। পশ্চিমবাংলার শিল্প লোকসভা কলকারখানা আমি বন্ধ নিজের হলো চোখে দাঁড়িয়ে কেন? দেখেছি সময় শেষ, সুপম সন্ত্রাস বাবু। হয়েছে। সুতরাং সন্ত্রাস মুক্ত ভোট হোক, এই দাবি আমরা করছি সময় নির্বাচন শেষ। কমিশনের কাছে এবং সরকারের কাছে। সুপম বাবু, সবশেষে আমার একটাই অনুরোধ, যে দিনের শেষে ভালোটা যেন ভালো হয়, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ নয়, উন্নয়নটাই আসল। কারণ আর্থিক উন্নয়ন ছাড়া মানুষকেও সচেতন করা যায় না। সেই কারণেই আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে আমরা যেন একটা সন্ত্রাস মুক্ত নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে পারি। সমস্ত নেতারা সেটা দেখবেন। ওই কবে সায়েন্টিফিক রিগিং হয়েছিল শুনতাম এক সময়, এখন ওপেন টু অল হয়ে গেছে। ফলে মাত্রাগত পার্থক্যটা বোধহয় মূল কথা নয়, মূল কথা হচ্ছে সবটাকে মুছে দিয়ে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাজ্য এবং দেশকে প্রতিষ্ঠা করা। বিভাজন নয়, আসুন একসাথে মিলে, সকলেই আমরা জানি যে এই সমাজেই আমাদেরকে বাস করতে হয়, আমাদের সন্তানরাও বেড়ে ওঠে। সুতরাং সেই আগামীর কথা ভেবে আমরা অন্তত সন্ত্রাস মুক্ত একটা বাংলা উপহার দিই ধন্যবাদ। মানুষকে। শেষ 1 মিনিট হুমায়ুন কবির। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সন্ত্রাসমুক্ত ইলেকশন করার দায়িত্ব ভারতবর্ষের ইলেকশন কমিশনের। আমার নিজের মত, কোনো নাগরিকের উপরে কোনো জোর না খাটিয়ে বা তাকে বুথে ঢুকতে না দেওয়াটা এটা অন্যায়। সেই ন্যায় প্রতিষ্ঠা করার দায়িত্ব ভারতবর্ষের ইলেকশন কমিশনের এবং রাজ্য প্রশাসনের। প্রশাসনকে কিভাবে তারা ব্যবহার করবে, কিভাবে তারা ডিপ্লয় করবে, সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব। আমি চাই প্রত্যেকটা নাগরিক তাদের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিক। আর গৌরীবাবুকে একটা কথা পরিসংখ্যান দিই, গোটা ভারতবর্ষের অ্যাসেম্বলির সিট হচ্ছে 41,059টা, 4159 জন। তার মধ্যে ভারতবর্ষের কয়েকটি রাজ্য দখল আছে এবং গোটা ভারতবর্ষের বিজেপির বিধায়কের সংখ্যা 1545। তাহলে আপনি সংখ্যার বিচারে দেখুন যে গোটা ভারতবর্ষের গদিতে আছেন এবং অ্যাসেম্বলির সংখ্যার নিরিখে কোথায় আছেন, কত পার্সেন্টে আছেন। আগামী দিনে একটা বাংলায় কথা আছে, গাছে কাঁঠাল আর ঠোঁটে আঠা। তো আমি গৌরীবাবুদেরও বলবো পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না। আর সিপিএম কংগ্রেসের জোটকেও বলবো আগামী দিনে 2021-এ যেটা শূন্য হয়েছে সেই শূন্য কাটাবার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, নমস্কার। পুরো ডিবেট জুড়ে আমি তো দেখলাম দায়ে ঠেলাঠেলি, মানে জেলায় এতগুলো সমস্যা আছে, ভাঙন আছে, এত লক্ষ পরিযায়ী রেকর্ড, এখানে কেউ সব নিয়ে মাথায় ঘামায় না। শ্রমিকদের বিড়ি ইস্যু আছে, শ্রমিক, কেউ পরিযায়ী মাথা শ্রমিক ঘামায় না। ইস্যু আছে, সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। পিউ, তাহলে আমাদের অনুষ্ঠান আজকে শেষ। হ্যাঁ, মানে এই দায় ঠেলাঠেলির প্রতিযোগিতা কোন ভোটের দিকে নিয়ে যাচ্ছে? আরও একটা সন্ত্রাসের ভোট? না, সন্ত্রাস মুক্ত একটা ভোটের দাবি নিয়ে শেষ করবে আজকের ডিবেট। দেখা হচ্ছে অন্য কোনো জেলায়, অন্য কোনো শহরে। থ্যাংক ইউ। সঙ্গে থাকুন TV9 বাংলা।